আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি একটু সকালে যাই। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ইন বাংলাদেশ, আপনারা জানেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, তার বাসায় সকাল 8:30 থেকে 9:20 পর্যন্ত ইউনূসের দুই উপদেষ্টা আদিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসান তারা মিটিং করেছে। ট্রেসির বাসাতেই, গুলশানের বাসায় তারা মিটিং করেছে এবং এই 50 মিনিটের মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 3টি বিষয় আমি এখন বলবো। তার মধ্যে একটা হলো যে ইউনূস শিবিরের 16 জন কর্মকর্তা, তার মধ্যে মন্ত্রী আছে, বিশেষ সহকারী আছে, বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত 16 জন কর্মকর্তা সেফ এক্সিট চেয়েছেন। তারা ট্রেসিকে রিকোয়েস্ট করেছে যে এই 16 জন কর্মকর্তার যেন সেফ এক্সিটের ব্যবস্থা করা হয়, তারা বাংলাদেশ থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে। এই সেফ এক্সিট নিয়ে আমি একটা আলাদা পর্ব করব, এর জন্য আমি আরো কিছু ইনফরমেশনের জন্য ওয়েট করছি। দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইউনূস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না। তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে ট্রেসি যেন ডক্টর ইউনূসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে। তৃতীয়, তারা ট্রেসিকে বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায়, সেই জন্য ট্রেসিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এবং ট্রেসি কিন্তু পর্দার আড়াল থেকে কাজ করেছে। তারপরে ডক্টর ইউনূসের ভাষণ আপনারা শুনেছেন, মানে মানে যেটাকে বলা যায় যে আপাদমস্তক মিথ্যে মোড়া। দেশ নাকি অর্থনীতিতে উন্নতি করছে, অথচ লোকজনের কলকারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে গেছে, অর্থনৈতিক সব সূচক নিচের দিকে। সব সূচক অর্থনীতির যখন নিচের দিকে, তিনি তখন কোন চোখে অর্থনীতির উন্নতি দেখেন এটা কেউ খুঁজে পাচ্ছে না। তিনি দুর্নীতির মুক্ত বাংলাদেশের কথা বলছেন, যে দুর্নীতি নাকি অনেক কমেছে, অথচ তার উপদেষ্টাদের, সেই সব উপদেষ্টাদের এপিএস পিএসদের যে দুর্নীতির কথা মিডিয়ায় আমরা শুনছি, সেটার পরে এখানে দুর্নীতি কিভাবে কমে বলে। সুতরাং তিনি আপাদমস্তক মিথ্যে কথা বলেছে। এবং আজকে সকালে উপদেষ্টা পরিষদের কিন্তু মিটিং ছিল, এই মিটিংয়ে প্রচুর বিতর্ক হয়েছে এবং আর্মি লেফটেন্যান্ট জেনারেল কামরুল সকাল থেকে যমুনায় উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, আপনারা জানেন কামরুল উপস্থিত ছিল টু মেক শিওর, কারণ একটা রিউমার শোনা যাচ্ছিল, গুঞ্জন শোনা যাচ্ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, রাষ্ট্রপতিকে অপসারণ করবে। সো কামরুল ওখানে প্রেজেন্ট থেকে এনশিওর করছে যেন এই সংবিধান বিরোধী এই কাজ কিংবা রাষ্ট্রপতিকে অপসারণের কোনো উদ্যোগ না নেওয়া হয়। এদিকে উপদেষ্টারা নানান বিতর্ক করলেও ইউনূস কারো কথা শোনেননি এবং তিনি তার মতো করে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের একদিকে যেমন মিথ্যে তথ্য উপাত্ত রয়েছে, আর একদিকে হলো সেই ভাষণের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন। জামাতে ইসলামী হ্যাপি হয় নাই, দে আর আনহ্যাপি। বিএনপি ভেরি মাচ আনহ্যাপি। এবং জামাতে ইসলাম একই দিনে যে গণভোট এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এটা জামাতে ইসলাম আগেই এটার বিরোধিতা করেছিল, তারা আগে গণভোট চায়। বিএনপি আবার দুটো একসাথে চায়। সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে গেছে। জামাতে ইসলামী এখন বলছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে। আবার বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা গুরুতর অভিযোগ এনেছে যে সংবিধান সংস্কার পরিষদ নাকি একটা এরকম, যেটা নাকি ঐকমত্য কমিশনের কোনো বৈঠকে আলোচনাই হয়নি, সেটাও আজকে ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন। সুতরাং কেবল যে মিথ্যাচার করেছেন অর্থনীতি বা দুর্নীতি নিয়ে না, জুলাই সনদকে নিয়েও তিনি মিথ্যাচার করেছেন। এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ডক্টর ইউনূস যখন ইন্টারভিউ দেন, তার বিদেশে, বিশেষ করে বিদেশি মিডিয়ার সাথে তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করেন। তার পাবলিক রিলেশনস ফার্ম, তার
অনেক বাজেট আছে, তিনি দেশেই যান, একটা না একটা মিডিয়া তিনি ম্যানেজ করেন, এবং সেই সময় তার যে স্বতঃস্ফূর্ততা, তার যে হাসি খুশি মুখ, কিংবা এর আগেও গত বছরেও তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার যে হাসি খুশি মুখ, তার সাথে আজকের ভাষণের যদি একটু কম্পেয়ার করেন, তার মুখটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কিরকম মানে খাদের কিনারে দাঁড়িয়ে এই ভাষণটি দিয়েছে। এবং তার উপদেষ্টা পরিষদের অনেকেই ভীষণ ক্ষুব্ধ হয়েছে তার এই একক সিদ্ধান্ত নেয়ার, এবং তিনি অনেকটা জোর করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে এই অধ্যাদেশ সই করিয়েছেন, সেটাও তিনি এককভাবে করেছেন। তো এখন এই ভাষণের মধ্য দিয়ে যে পরিস্থিতির উন্নতি হবে, মানে তার শিবিরে, জামাত শিবির বা অন্যান্য তার পক্ষের রাজনৈতিক দল, সেটা তো হয়নি, বরং তারা আরো বিরোধিতার মধ্যে ঢুকে গেছে। সো ইউনূসের খুব ঘনিষ্ঠ একটি সূত্র আমাকে এটা বলেছে, এই যে আজকের এপিসোডের শিরোনাম দিয়েছি, যে বলেছে যে দিনভর যমুনায় নাটক হয়েছে, আজকে বিটিভির ক্যামেরা ক্রু সবাই এসেছিল, কথা ছিল সকাল 9টার দিকে রেকর্ডিং হবে, এবং তারা সময় মতো চলে আসছে, কিন্তু সেই রেকর্ডিং 9টায় তো হয়নি, অনেক পরে হয়েছে। এবং তারা বলেছে যে আজকে ডক্টর ইউনূস যে গুবলেটটা পাকালেন, তাতে তার কফিনের শেষ পেরেকটা তিনি নিজেই মারলেন। এবং উপমহাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটছে, বিশেষ করে এই যে দিল্লিতে পরশুদিন যে লাল কেল্লার পাশে গাড়ি বোমা বিস্ফোরণ হলো, এবং ইন্ডিয়া কিন্তু এখনো অফিসিয়ালি তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি, কিন্তু তারা অনেক তথ্য পেয়েছে, এবং এই তথ্যগুলো তারা বিভিন্ন দেশের সাথে অলরেডি শেয়ার করেছে। এর পাশাপাশি পাকিস্তানে একটা বোমা হামলা হয়েছে, যেখানে বেশ কিছু লোক মারা গেছে। পাকিস্তান প্রথমে বলেছে যে ভারত এই বোমা হামলা করেছে, তারপরে বলেছে যে তালেবানরা এই বোমা হামলা করেছে, তালেবানরা তো অস্বীকার করেছে। এখন পাকিস্তান বলছে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নাকি এই এত লোক মারা গেছে। অর্থাৎ দেখেন ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া আর পাকিস্তান। পাকিস্তান কিন্তু দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রথমে ইন্ডিয়া, পরে তালেবানকে দায়ী করে নিজেরাই বলছে যে এটা সিলিন্ডার বিস্ফোরণ। এখন কোনটা উইল বিলিভ পাকিস্তান, বাট ইন্ডিয়া এখনো কিন্তু তারা যে একটা গণতান্ত্রিক, বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তারা সেই জায়গাটা বজায় রাখছে। কিন্তু আমাদের উপদেষ্টারা কেন জানি খুব ভয় পাচ্ছে যে ভারতের এই ব্লাস্টের সাথে বাংলাদেশের নাম জড়িয়ে যাবে, যদিও ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি। আমাদের উপদেষ্টাদের এই ভীতি দেখে মনে হচ্ছে ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। প্রিয় বন্ধুরা, আমি জানি অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছেন, কবে ইউনূস যাবে, কি হবে। ইউনূস শিবিরে, ইউনূসের ঘরের মধ্যে কিন্তু ভীষণ অশান্তি শুরু হয়েছে, এবং এই যে বললাম কফিনের শেষ পেরেক, এই শব্দটা তাদের কাছ থেকে আমি পেয়েছি। যে আওয়ামী লীগের ডাকা 13 তারিখের লকডাউনকে আপনারা জনসাধারণ, আপামর জনগণ যেভাবে সমর্থন দিয়ে আপনার লকডাউন সফল করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিলেও কম হবে। বা আপনাদের এই ঋণ সম্ভবত আওয়ামী পরিবার, আওয়ামী লীগ, শেখ হাসিনা, আমরা কেউই এই ঋণ শোধ করতে পারবো না। কারণ এক নেত্রী শেখ হাসিনার এক ডাকে যেখানে আপনারা সারা বাংলাদেশ লকডাউন করে দিয়েছেন, হয়ারাজ লকডাউনটা ডাকা হয়েছিল শুধুমাত্র ঢাকা শহরে, সেই জায়গায় সারা বাংলাদেশে লকডাউন করে দিয়েছেন। সে জায়গায় সারা বাংলাদেশের আপামর জনতা সাধারণ, একজন রিক্সার শ্রমিক থেকে শুরু করে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, টেম্পো ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক, সবাই মিলে রাস্তায় মনে হলো যেন তারা কেউই আর গাড়ি ঘোড়া না হবে না, দোকানপাট খোলেনি। এভাবে এত সুন্দর কোনো মিছিল মিটিং ছাড়া, আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং ছাড়া যেভাবে আপনার লকডাউনটা সফল করে দিয়েছেন, সেটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা আমাদের জননেত্রী শেখ হাসিনাকেই যে ভালোবাসেন, তার উন্নয়নকে যে ভালোবাসেন, সেটার প্রমাণ আজ দিয়ে দিয়েছেন। এই লকডাউনের ভয়ে তারা সারা ঢাকা শহরে 8 লক্ষ আর্মি, বিডিআর, নেভি, পুলিশ, আনসার বাহিনী দিয়ে একাকার করে ফেলেছিল। মানে তারা ঢাকা শহরটাকে মনে হয়েছিল যেন যুদ্ধাবস্থা। কিন্তু সেই জায়গায় আপনারাই গাড়ি ঘোড়া না নামিয়ে, দোকানপাট না খুলে ঘরে বসে থেকে পুরা লকডাউন সফল। এবং এটাই হচ্ছে যে আসলে মূলত লকডাউন, যে লকডাউন মানে তো ঘরে বসে থাকবো, আমি বের হবো কেন?
এটাই লকডাউন, সুতরাং লকডাউন হয়ে গেছে। এখন অনেকে বলছে রাস্তাঘাটে কাউকে দেখা, আর ভাই রাস্তাঘাটে কাউকে দেখা যাবে কেন? লকডাউন তো লকডাউন, লকডাউন তো ঘরে থাকবো, লকডাউন কি আছে মিছিল করবো? তাহলে তো হইল না। কোভিডের লকডাউন মনে হয় ভুলে গেছে জনগণ। এতক্ষণ আপনারা হয়তো আবার আমার হেডলাইন দেখেছেন যে 16 তারিখ 17 তারিখ শাটডাউন, টোটাল শাটডাউন, মানে সারা বাংলাদেশ। এটা কিন্তু শুধু ঢাকা না, সারা বাংলাদেশে ডেকেছে। 14 এবং 15 তারিখ শুক্রবার এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি, মিছিল যে যেভাবে পারেন পালন করবেন, পাবলিককে জানাবেন যে 16-17 তারিখ টোটাল শাটডাউন। দেখেন আগামীকাল শুক্রবার এবং শনিবার আবারও সরকারি ছুটি। আমি আপনাদেরকে 2 দিন আগেই বলেছিলাম যে ঘোষণা আসছে একের পরে, শুধু দেখে থাকেন। বৃহস্পতিবারে 5টার পর থেকে যেহেতু লোকজন সব দেশ বাড়িতে চলে গেছে, যারা বিভিন্ন শহরে ছিল তারা চলে গেছে, তারা জানে যে লকডাউন হবেই। কারণ আওয়ামী লীগ ডাক দিয়েছে লকডাউন, পাবলিক যেহেতু আওয়ামী লীগের সাথে আছে, লকডাউন হবে, সফল হবে। যার কারণে অনেক লোক চলে গেছে। যারা যাননি তারা এখন চলে যান, এই ভিডিওগুলো শোনার পরে এখন আজকে রাতের থেকে চলে যান। কারণ হচ্ছে শুক্রবার শনিবার সরকারি ছুটি। এই 2 দিন সারা দেশের বিভিন্ন আনাচে কানাচে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ যা আছেন, আপনারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন, দেশের আপামর জনগণকে নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এবং সোমবার মঙ্গলবার এই 2 দিন সর্বাত্মক শাটডাউন, তার মানে সবকিছু শাট, কোনো কিছুই থাকবে না, সবকিছু। মানে এখন যেমন শুধু ঢাকার শহরে বলেছিল লকডাউন, গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট খুলবে না, এটা সেরকম হবে না। এটা আরো কঠোর হবে, সারা বাংলাদেশে হবে, এবং সেটা বাংলার জনগণকে নিয়ে হবে, আপনাদেরকে নিয়ে হবে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে নিয়ে হবে। সেই শাটডাউন আমরা সার্থক করতে হবে, সেই শাটডাউনকে পরিপূর্ণতা দিতে হবে। তাহলে আপনাদের ছুটি দেখেন, এই যে বৃহস্পতিবার শুক্রবার থেকে আজকে থেকে যে আপনাদের ছুটি শুরু হলো, সোমবার মঙ্গলবার পর্যন্ত একদম ফ্রি থাকেন। মঙ্গলবারের পরও হয়তো আরো কিছু হবে। মানে আগামী পুরো সপ্তাহ আপনারা যদি যে যার যার মতন দোকানপাট বন্ধ করে, অফিস আদালত বন্ধ করে ঘরে চলে যান, কোনো সমস্যা নাই। আর আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী পরিবারের ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, ঠিক গত 3 দিন যেভাবে ছিলেন আপনারা, গত 3 দিন যেভাবে আপনারা প্রতিবাদ করেছেন, সেম প্রতিবাদ করুন, একইভাবে আবার প্রতিবাদ করুন। একটা জিনিস শুধু মাথায় রাখেন, পুলিশ, বিডিআর, আর্মি কারো কোনো ক্ষমতা নেই, এখন আর কেউ কিছু করবে না। মূলা অলরেডি ঝুলাই দিছে, নির্বাচনী মূলা ইউনুস ভাই বিএনপিকে, বিএনপির বোধোদয় হয়ে গেছে অলরেডি। ইলেকশন যা হবে না সেটা বুঝে গেছে। জামাতও বুঝে গেছে যে তাদের ওই যে গণভোট না কানভোট এগুলো একসাথে হবে ওই রকম, আর সেখানে না ভোট দিয়া সব হারবে, এটা জামাতও বুঝে গেছে। সুতরাং এই 2 দল কথা বাদই দেন, এনসিপির পান্ডাগুলোরে যেখানে পাবেন সেইখানেই মাইরা চন্দ্র অভিযানে পাঠান, ওগুলারে ঠিক মাইরা সাইদির কাছে পাঠাই দেন, একটা একটা যারাই যেখানে পাবেন সেখানেই দেন। আর বাংলাদেশের আনাচে কানাচে গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক যেখানে আছে সেটাকেই ব্রাউনবাড়িয়া করে দেন। ব্রাউনবাড়িয়া বুঝছেন তো, সেটা করে দেন। আর যারা গ্রামীণ ব্যাংকে যাদের আমানত আছে তাদের কাছে অনুরোধ, তারা দয়া করে আপনাদের আমানত তুলে নেন, এই ব্যাংক আর টিকবে না। সুতরাং বাংলাদেশের আপামর জনসাধারণ বলে, এই ব্যাংক এখন আমাদের এক টার্গেট আগামী 2 দিন, গ্রামীণ ব্যাংক। আপনি গ্রামীণ ব্যাংকে যত ব্যথা দিবেন, ইউনুসের মিডল ইস্টার্ন তত ব্যথা পাবে, এটা মনে রাখেন। গ্রামীণ স্থাপনাতে যত মাইট দিবেন, ইউনুস তত কাঁদবে। ইউনুসের কান্না শুরু করান, ফরিদার কান্না শুরু করান, কন্ডম আপার কান্না শুরু করান। ওই যে আরেকজন আছে না পরিবেশ উপদেষ্টা, ওনারও এনজিওগ্রাম সরকারের যতগুলো এনজিও আছে সবগুলো শুরু করেন, তাইলে দেখবেন যে আমাদের শাটডাউন সফল। এবং আমাদের আন্দোলন, আমাদের জননেত্রী শেখ হাসিনা যেহেতু আন্দোলনটা ডাক দিয়েছেন, সেই আন্দোলন শেষ আমরাই করব। একটা কথা, আজকে কাল বেলাতে এক ট্যাক্সি ড্রাইভারের একটা শুনেছি, সে বলেছে যে এরা তো সব বিদেশে থেকে একটা পাত মারছে, সেই পাতেই সারা দেশ ব্লক, আর এরা আইসা যদি পাত যদি ঢাকা শহরে মারে তাই কি হবে চিন্তা করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের চাকরি নেই, গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বেকার, এই লোকগুলোকে এক করেন, এই লোকগুলোকে নিয়ে রাস্তায় নামেন। আমাদের আজকের কর্মসূচি যেমন সফল হয়েছে, 16-17 তারিখের কর্মসূচি সারা বাংলাদেশে সফল হবে। যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন একই অবস্থা করেন। আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি আমি ভিডিওতে, রাজপথ, রেলপথ, নৌপথ, বিমানপথ সব বন্ধ করতে হবে।
রেলপথে আজকে যেমন গাছ ফেলিয়ে আপনি আগুন জ্বালিয়েছেন, পারলে লাইনে উপড়ে ফেলবেন। বাস ড্রাইভারদেরকে বুঝায় বলেন, কোম্পানির মালিকদেরকে বুঝায় বলেন যে ভাই গাড়ি নামায়েন না, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায় দায়িত্ব আওয়ামী লীগের না। কারণ এই বাস ড্রাইভার, ট্রেন ড্রাইভার, ট্রাক ড্রাইভার, আপনার গাড়ি রাস্তায় নামাবেন, জামাত বিএনপি হামলা করে ভাঙবে, জ্বালাই দিবে, তখন আওয়ামী লীগের দোষ দিয়েন না। সুতরাং আপনারা আপনাদের গাড়ি ঘোড়া নিজের ঘরে রাখেন। 16-17 তারিখ টোটাল শাটডাউন করে দেন, কিচ্ছু থাকবে না। শনিবার রাত 12টার পর থেকে টোটাল শাটডাউন হয়ে যাবে। সারা বাংলাদেশের রাজপথ, রেলপথ, নৌপথ সব অবরুদ্ধ হয়ে যাবে, কোথাও কিছু থাকবে না। আর কেউ যদি নিজ দায়িত্বে গাড়ি বের করেন, ওটা ভাঙচুর হয়, আগুন জ্বলে, সেটার দায়ী দায়িত্ব আওয়ামী লীগের না, সেটার দায়ী দায়িত্ব জামাত বিএনপি। আর আমার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের ভাইদেরকে বলছি, আপনারা চোখ কান খোলা রাখেন। এই জামাত বিএনপি অনিষ্ট করবে, এই ব্যাপারে আপনারা চোখ কান খোলা রাখেন। আমার ভাইরা, আপনারা শুধু খেয়াল রাখেন, গ্রামীণ কোনো গ্রামীণ থাকবে না, একটা ইটও থাকবে না, কোনো গ্রামীণ থাকবে না, একটা ইটও থাকবে না। গ্রামীণ ধরে মারো টান, ইউনুস হবে খান খান, এই কথাটা মনে রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাটকের সবশেষ দৃশ্যে অধ্যাপক ইউনুস হাজির করেছেন নয়া সমাধান সূত্র, বলছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে। অধ্যাপক ইউনুস নতুন বোতলে ঢেলে দিয়েছেন সেই পুরনো ওষুধ। বাস্তবায়নের পদ্ধতিতে এসেছে কিছু পরিবর্তন। বিএনপির দাবি থেকে 1 চিমটি লবণ আর জামাতের কাছ থেকে 1 মুঠ গুড় নিয়ে দেওয়া হয়েছে মেটিকুলাস ঘুটা। এরপর যা পাওয়া যাচ্ছে তা সেই আলী রিয়াজেরই হাঁসচারু সংবিধান। একটু ভিন্ন লেভেল আর ব্র্যান্ডিং এ গুছিয়ে দেওয়া হচ্ছে দলগুলোর কাছে। তাল গাছটি নিজেদের কোর্টে রেখে বল আবার ঠেলে দেওয়া হয়েছে মিত্র হিসেবে পরিচিত দলগুলোর কোর্টে। পরিস্থিতি আরেকটু জটিল করে তুলতে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জারি হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে বিএনপিকে হাঁসচারু সংবিধানে গিলতে হবে সেই। আবার সংসদ নির্বাচনের দিনে গণভোটের সিদ্ধান্ত মেনে নিলে বড় ধরনের রাজনৈতিক পরাজয়ের মুখে পড়তে হবে জামাতকে। কিংস পার্টি এনসিপির সামনেও থাকছে সংশয়ের দোলাচল। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি, জামাত দুই দলের পক্ষ থেকে এসেছে উষ্মা। অধ্যাপক ইউনুস কি তবে নিজের মতো করে খেলার মাঠে গোলপোস্ট সেট করলেন? সেই গোলপোস্ট সেট করতে যিনি ছিলেন আসল সৈনিক, সেই আলী রিয়াজকে পুরস্কার স্বরূপ উপদেষ্টার মর্যাদা দিয়ে নিজের কাছেই রাখছেন অধ্যাপক ইউনুস। দর্শক, নির্বাচনের মাত্র 3 মাস বাকি। নির্বাচনের 3 মাসেরও কম সময় আলী রিয়াজকে কেন উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগ দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন হলো, অধ্যাপক ইউনুসের সরকার সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করেছেন? আবার অধ্যাপক ইউনুসের গণভোটের জন্য প্রস্তাবিত ব্যালটের কন্টেন্ট নিয়ে এরই মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এই গণভোটের ব্যালটে আপনার জন্য অপেক্ষা করছে 4টি প্রস্তাবের একটি বান্ডেল প্যাকেজ। এমন বান্ডেল প্যাকেজের কারণে রাজনীতিতে কে জিতলো আর কে হারলো, এই আদেশ কি সত্যি নতুন বাংলাদেশের সূচনা, নাকি ভবিষ্যতে এটি এক বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে? দর্শক, দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 18টি দল অধ্যাপক ইউনুসের ঐকমত্য কমিশনের খেলায় জায়গা পেয়েছিল। মোট 32টি দল ও জোটের সাথে 9 মাস ধরে কয়েক দফায় বৈঠক করে। অনেক নাটকের পর জুলাই সনদ স্বাক্ষর হয়। তবে সেটি যে একটি ফাঁদ বা প্রতারণা ছিল তা এরই মধ্যে পরিষ্কার করে বলেছে বিএনপি। ফাঁদে ফেলে বিএনপিকে দিয়ে স্বাক্ষর করিয়ে উল্টে দেয় খসড়া প্রস্তাব। আলী রিয়াজ নিজের মতো করে সুপারিশ প্রস্তাব জমা দেন। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন আলী রিয়াজ। নিজেই সেই হাড়জোড়ো সংবিধান সংস্কার প্রস্তাবকে মানতে বাধ্য করাতে চান রাজনৈতিক দলগুলোকে। তাতে অধ্যাপক ইউনুসের মিত্রদের মধ্যে বাদে বিরোধ, বিএনপি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলেও জামাত ইসলামী সহ 8টি দল কর্মসূচি দেয়। সরকারের বেঁধে দেয়া 1 সপ্তাহের মধ্যে বিএনপি জামাত ইসলামীর ডাকে সাড়া দেয়নি। এর মধ্যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে নাবিশ্বাস ওঠে সরকারের। শেষমেশ অধ্যাপক ইউনুস ঘোষণা দেন সমাধান নিয়ে তিনি আসছেন জাতির সামনে। তার আগে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। দর্শক, আলী রিয়াজের হাড়জোড়ো সুপারিশ প্রস্তাবে 84টি প্রস্তাব ছিল। তার মধ্যে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া সবগুলো রাজনৈতিক দল 30টি প্রস্তাবে কোনো দ্বিমত
পোষণ করেনি। তার মানে গাণিতিকভাবে দেখলে প্রায় 3 ভাগের 1 ভাগে ঐকমত্য হয়েছে। কিন্তু অধ্যাপক ইউনূসের দাবি কিছু প্রস্তাবে সামান্য ভিন্ন মত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাত দৃষ্টি মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয় বলে তিনি দাবি করেছেন। দর্শক, আলী রিয়াজের সুপারিশ প্রস্তাব জমা পড়ার পর যেখানে তার 3 মিত্র দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছেন, সেখানে তিনি বলছেন দ্বিমত থাকা প্রস্তাবগুলোর ক্ষেত্রে মতভিন্নতা খুব গভীর নয়। অধ্যাপক ইউনূসের দাবি অনুযায়ী জুলাই সনদ আসলে কেউ সঠিকভাবে বিশ্লেষণই করেনি, কারণ রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ ঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মতপার্থক্য দেখা যেত না। অধ্যাপক ইউনূস এটাকে তার সরকারের অনন্য অর্জন হিসেবে দাবি করেছেন। দর্শক, অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেছেন, এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার 13 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুমোদন করেছে। দর্শক, একটু খেয়াল করে দেখুন, অধ্যাপক ইউনূস বলেছেন রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরেছে উপদেষ্টা পরিষদ, অথচ বিএনপি বরাবরই বলেছে তারা যে সনদে স্বাক্ষর করেছেন আলী রিয়াজ জমা দেওয়ার সময় সেটির কন্টেন্ট পাল্টে ফেলেছেন। দর্শক, প্রধান উপদেষ্টা তার ভাষণে এমন পথরেখা দিয়েছেন তা সত্যি বিশ্বে বিরল। উপদেষ্টা পরিষদে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের বিরাট খবর জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি গেজেট নোটিফিকেশনের পর্যায়ে পৌঁছে গেছে। এরপরই আসে হার্জোর সংবিধান বাস্তবায়নের ওর্সলাইন পথরেখার থিওরি। এটি অনুযায়ী সংসদ নির্বাচনের দিনই হবে সনদ প্রশ্ন গণভোট। আলী রিয়াজের এক কথার প্রশ্নকে 4টি প্যাকেজে ভাগ করা হয়েছে, তবে সে 4টি প্যাকেজ কি এক কথায় হ্যাঁ বা না বলে একসঙ্গে অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে ভোটারদেরকে। দর্শক, গণভোটের ব্যালটটি আপনার জন্য হতে পারে একটি ধাঁধার মতো। আপনি যদি পড়তে না পারেন তাহলে আপনি গণভোটে অংশ নিতে পারলেও যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবেন কিনা সে প্রশ্ন রয়ে গেছে, কারণ গণভোটের ব্যালটে আপনার জন্য প্রশ্ন থাকবে 4টি। সেগুলো আপনাকে পড়ে অথবা বুঝে উত্তর দিতে হবে, তবে আগে থেকে জেনে যাওয়াই ভালো, কারণ প্রস্তাবগুলো পড়ে বুঝতে গেলে আপনার ডিকশনারি লাগতে পারে। এমনকি পড়তে পড়তে ক্লান্ত হয়ে আপনি ভোট কেন্দ্রে ঘুমিয়ে যেতে পারেন। সে 4টি প্রস্তাবের মধ্যে প্রথমটি হলো নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। দর্শক, অন্যান্যের মধ্যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সে বিষয়ে আপনাকে আগে জেনে যেতে হবে, কারণ এর উল্লেখ ব্যালটে থাকবে না। কিন্তু দ্বিতীয় প্রস্তাবটি হলো আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে। 3 নম্বর প্রস্তাব, রাজনৈতিক দলগুলো যে 30টি বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দল বাধ্য থাকবে। ব্যালটের 4 নম্বর প্রস্তাবটি অস্পষ্ট। সেটিতে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে, মানে এটাকে বিবিধ বা মিসলেনিয়াস হিসেবে বলা যেতে পারে। মজার বিষয় হলো জুলাই সনদের গণভোটে ব্যালটটি আপনাকে অনেকক্ষণ ধরে পড়তে হবে, কিন্তু আপনার ভোট দিতে লাগবে জাস্ট একটি ক্লিক বা ঠিক, মানে 4টি প্রশ্নের মধ্যে আপনি একটিতে হ্যাঁ দিবেন আর একটিতে না দিবেন সেই সুযোগ থাকছে না। আপনাকে বলতে হবে হয় আপনি 4টিতে একসাথে হ্যাঁ অথবা না। যেমন ধরুন, আপনি তত্ত্বাবধায়ক সরকার চান কিন্তু সংসদের উচ্চকক্ষ চান না, সে সুযোগ অধ্যাপক ইউনূসের গণভোটে থাকছে না। দর্শক, বিষয়টিকে আপনি গ্রামীণ ফোনের বান্ডেল প্যাকেজের মতো ধরতে পারেন। আপনার হয়তো টক টাইম বেশি লাগবে কিন্তু ইন্টারনেট ডাটা আর SMS কম লাগবে, কিন্তু আপনার উপায় নেই নিজের পছন্দ মতো কেনার। কোম্পানির যা দেয় তা যেমন গিলতে হয় তেমনি অধ্যাপক ইউনূসের গণভোটে আপনার নিজের পছন্দ মতো রায় দেওয়ার সুযোগ নেই, আপনাকে দিতে হবে বান্ডেল রায়। অন্তর্বর্তী সরকারের পাশ করা আদেশ অনুযায়ী গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন,
পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। দর্শক, এখন দেখে আসি অধ্যাপক ইউনূসের এমন ঘোষণার সাথে তার 3 মিত্রের কে জিতলো আর কে হারলো। বলে রাখা ভালো, বিএনপি, জামাত ইসলামী আর এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোকে অনেক আগেই মাঠে বের করে দিয়েছিল ঐকমত্য কমিশন। কিন্তু বিএনপি, জামাত ও এনসিপির চাওয়াগুলো ছিল ভিন্ন ভিন্ন। সংসদ নির্বাচনের দিনে গণভোট হচ্ছে, এটি ছিল বিএনপির প্রধান দাবির মধ্যে একটি। অন্যদিকে জামাত ইসলামীর নেতারা নির্বাচনের আগে গণভোটের জন্য প্রয়োজনে আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন ঘি তাদের লাগবে। ফলে গত 16 মাসে সরকারকে অকুণ্ঠ সমর্থন দেয়া জামাত ইসলামের কাছ থেকে ঘিয়ের বাটিটা কেড়ে নিল অধ্যাপক ইউনূস। তবে গণভোট কখন হবে তা নিয়ে কিংস পার্টি এনসিপির কোনো মাথা ব্যথা ছিল না। জামাত ইসলামী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের পিআর চেয়েছিল, বিএনপির দুটোতেই আপত্তি আছে, আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তবে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে জামাত ও এনসিপির যে কোনো কক্ষে পিআর পদ্ধতির স্বপ্ন শেষ হয়ে যাবে। সাংবিধানিক পরিষদ গঠন করে এনসিপির প্রস্তাবকে মেনে নেওয়া হয়েছে। বিএনপি চেয়েছিল নির্বাচিত সংসদের হাতেই সংবিধান সংস্কারের ক্ষমতা থাকবে। এনসিপি চেয়েছিল অধ্যাপক ইউনূসের স্বাক্ষরে জুলাই সনদ আদেশ জারি হবে, আর বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি হবে। কিন্তু অধ্যাপক ইউনূস হাঁটলেন তার নিজের রাস্তায়, যেখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আদেশ জারি করা হয়েছে। এখানে দুটি প্রশ্ন। রাষ্ট্রপতির স্বাক্ষর করা এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এনসিপি কি মেনে নেবে? দ্বিতীয় প্রশ্ন, সংসদ থাকুক বা না থাকুক, মানে যে ধরনের সরকার থাকুক না কেন, রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আছে কি না। সংবিধানের 93 অনুচ্ছেদে সংসদ না থাকলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আদেশ জারির ক্ষমতা কোথাও দেওয়া হয়নি। এ কারণে আইনবিদরা মনে করছেন ভবিষ্যতে এই সনদ, আদেশ, এমনকি গণভোটও বিরাট আইনি প্রশ্নের মুখে পড়বে। তবে অধ্যাপক ইউনূস শেষ সময় এসে আলী রিয়াজের 270 দিনের পর অটো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু বলেননি। তবে নতুন আদেশে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ কর্তৃক গৃহীত সংবিধানই চূড়ান্ত হবে, মানে এখানেও নির্বাচিত সংসদকে খাটো করা হয়েছে। দর্শক, স্পষ্টতই বোঝা যাচ্ছে অধ্যাপক ইউনূস খেলার মাঠে নিজের মতো করে গোলপোস্ট সেট করেছেন, আর তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অখুশি বলে জানিয়েছে বিএনপি ও জামাত নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন অধ্যাপক ইউনূস নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন। অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন অধ্যাপক ইউনূসের ভাষণে জনগণের মত প্রতিফলিত হয়নি। দর্শক, অধ্যাপক ইউনূস তার ভাষণে দাবি করেছেন ঐকমত্য কমিশন যারা করেছে সেটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। তার পুরস্কার হিসেবে তিনি আলী রিয়াজকে দিয়েছেন পুরস্কার। উপদেষ্টা পদমর্যাদায় তাকে নিজের বিশেষ সহকারী করেছেন। তবে বিস্ময়কর হলেও সত্যি আমরা দেখতে পাচ্ছি অভূতপূর্ব ঘটনা হলো নিজের 3 মিত্র নিয়ে বৈঠক করেছেন, দাবি করেছেন বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টিকারী ঐক্য হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো সেই 3 মিত্র দড়ি টানার খেলায় 3 জন 3 দিকে টেনে যাচ্ছেন। আর 3 মিত্র যখন কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছে, আসলে পুরো বাংলাদেশ যখন হোঁচট খাচ্ছে, তখন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা প্যাভিলিয়নে বসে হেসে গড়াগড়ি খাচ্ছেন। নিজে মোড়ল সেজে মিত্রদের মধ্যে এমন ফ্যাসাদ বাঁধিয়ে দেওয়াটাকে অধ্যাপক ইউনূস দেখছেন ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। মিত্ররা যে অধ্যাপক ইউনূসের কথায় খুশি হবেন না, সেটি হয়তো তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। সেজন্য আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন, না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন। মিত্রদের কাছে ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা চেয়েছেন। আশা করেছেন সরকারের চাপিয়ে দেয়া এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে।
তার দাবি একটি উৎসব মুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। বলেছেন, এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, সরকারপন্থী রাজনৈতিক দলগুলোকে নিয়ে 17 অক্টোবর বৃষ্টি ভেজা বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে আয়োজন করা হয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান। সেদিন মোট 24টি রাজনৈতিক দল ও জোটের নেতারা সনদে সই করেন। উচ্ছ্বাস ভরা কণ্ঠে অধ্যাপক ইউনূস সেদিন নতুন বাংলাদেশের সূচনার ঘোষণা দেন। বলেছিলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতি নৃশংসতা থেকে সভ্যতায় ফিরে এসেছে, যেখানে আগে আইনের শাসন ছিল না, মানুষ যা ইচ্ছা তাই করতে পারত। তবে এর প্রায় 1 মাস পরে এসে জানা গেল নতুন বাংলাদেশের সূচনা এখনো হয়নি, এর দোরগোড়ায় এখনো অপেক্ষা করছে। দেখা যাচ্ছে 1 মাস আগে নতুন বাংলাদেশের সূচনার দাবির 16 আনায় ছিল মিছে। প্রশ্ন হলো, কয়েকদিন পর পর অধ্যাপক ইউনূস নতুন করে নতুন বাংলাদেশে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে। এমন নতুন বাংলাদেশ বলে তিনি আর কত ঘোল খাওয়াবেন? নির্বাচনের আগে হয়তো সে ঘোল আরো অনেকবার খাওয়া বাকি আছে আপনাদের। প্রশ্ন হলো, প্রায় 9 মাসের নাটকের দেশ কি পেল? গভীর থেকে গভীরতর হওয়া সংকটের কি শুরু হলো? ঘুটা স্যালানের মাধ্যমে একটি বিতর্কিত রচনা মিত্র দলগুলোর কাঁধে চাপিয়ে দিয়ে কি বিরাট অর্জনের স্বপ্ন দেখছেন অধ্যাপক ইউনূস?